রশিদ ভাই, আপনার কাছে শুনবো একটু, মানে ভাইয়ের সাথে কিন্তু আমার একটা জায়গায় খুব বেশি হলো যে বাংলাদেশে সবচেয়ে বড় সংকট যেটা আপনারা যেভাবে বললেন, ভাই একটা কথা বলছে, বাংলাদেশের ন্যাশনাল ভয়েস ওইভাবে নাই, আর 2 নম্বর ক্যাম্পেইন। কোনো কারণে এটার রিজন আপনি কি মনে করেন যে আমাদের নিজেদেরকে যে হীনমন্যতায় ভোগানো হয়, কিংবা বাংলাদেশের মিডিয়া ক্যাম্পেইন খেয়াল করছেন নিশ্চয়ই, যে মিডিয়া ক্যাম্পেইনে বোঝানো হচ্ছে যে কোনো কারণে ইন্ডিয়ার উপর আমাদের চরম ডিপেন্ডেন্ট থাকতে হবে, এবং মিডিয়া কেন্দ্রিক মানুষগুলোও খুব বেশি মানে নিজেদেরকে একটু এলিট মনে করে, যে ইন্ডিয়ার সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা খুব, এই জায়গাটা কোনো কাজ করছে কিনা এই জায়গাটাতে? আমি সবসময় বলবো তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশী কখনো চেঞ্জ করা যায় না, এটা আল্লাহ সৃষ্টি করে দেন। ন্যাশনাল ভয়েসটা কমে যাচ্ছে একেবারে। না, আমি বলছি যে এখন তাদের সাথে তো আমাদের 4096 কিলোমিটার সীমান্ত, মায়ানমারের সাথে 2271 কিলোমিটার সীমান্ত। সুতরাং বলতে গেলে পুরোটাই ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত হচ্ছে লিটোরাল, মানে কাশ্মীর বাদ দিলে হচ্ছে 1700 কিলোমিটার, চায়নার সাথে 3000 কিলোমিটারের মতো। তো ঠিক আছে, আমার ভারত বলতে গেলে এরা হয়তো বুঝাতে চায় যে আমরা তো মানে একমাত্র ওদের উপরেই ডিপেন্ডেন্ট, এরকম একটা কথা বলতে চায়। এখন আমাদের দেশের এরা কেন করে, আমি কিভাবে এটাকে ব্যাখ্যা করব বলেন? আমার দেশের মানুষ তারা যদি বলে যে না, আমি ওই যেটা আগেও আপনি বলছিলেন, ও বলছিল যে ওদের মানে জিনিস না আনলে আমাদের চলবে না, যে এরকম একটা ধারণা যে দেয়া হয়, যেমন চিকিৎসা খাতেই ধরেন না কেন আপনি যে এই যে আমাদের দেশের মানুষরা যে ভারতে যাচ্ছে, আমাদের দেশে আপনি দেখবেন আমাদের মিডিয়াতে প্রায় বিভিন্ন জায়গায় হুজুগ তোলা হয় যে ভুল চিকিৎসায় রোগী মারা গেছে। মানে বিভিন্ন জায়গায় এই চিকিৎসা ভালো নাই, ওখানে এতগুলো টেস্ট করতে দিয়েছে কেন? আমি বলবো যে আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি, একটু মার্কিন যুক্তরাষ্ট্রে যান, দেখেন যে একটা চিকিৎসা পেতে কি অবস্থা তৈরি হয়। একটা স্পেশালিস্ট আপনার দেখাইতে কতদিন লাগে সময়? আপনার কানে ব্যথা নিয়ে ঘুরবেন, 20 দিনও একটা স্পেশালিস্ট দেখাতে পারবেন না। আপনি জরুরি বিভাগে যাবেন, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা আপনাকে বসে রাখবে, আপনি ব্যথাতে কাতরাচ্ছেন। তাই আপনি বাংলাদেশে তো এটুকু পান, আপনি একটা স্পেশালিস্টের কাছে যেতে পারেন। এখন আপনারা এই যে হুজুগগুলা তোলে যাতে রুগী ভারতে যায়, এখন আমি এটাকে কিভাবে ব্যাখ্যা করব? আমাদের এই স্বগোত্রীয়রাই তো করে, ব্যাখ্যার কিছু করার বলার নাই। এই যে তারপরে বলবে যে ওখান থেকে আমাদের কি বলে ওরা আমাদেরকে খেয়ে ফেলবে, আমাদের এত ছোট আর্মি, আমাদের কিছুই নাই, আমাদেরকে 2 দিনে 3 দিনে পারলে দখল করবে। ওরা তো বলে যে একদিনে নাকি বাংলাদেশ দখল করবে। ও একজন মিলিটারি অফিসার, আমিও ছিলাম এক সময় আর্মিতে। এখন আমি বলবো যে বাংলাদেশ দখল করতে যদি চায়, ঠিক আছে, লেট দেম কাম ইন, লেট দেম কাম ইন, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আপনার যখন আমি ইন্টারভিউ করেছি, তার মধ্যে একজন জেনারেল মাহবুব এখনো সেনাপ্রধান বেঁচে আছেন, জেনারেল সামাদ মারা গেছেন, এবং জেনারেল মির শওকত আলীও মারা গেছেন। 3 জনই আমাকে বলেছিলেন, এইগুলো আমি আমার বইয়ে লিখেছি, যে 1975 সালের পরে যখন আমাদের মাত্র 4টা ব্রিগেড ছিল, তখন আমাদের কিন্তু এমন কোনো শক্তি ছিল না, মানে কেবল মানে পরিবর্তন হয়েছে। সে সময় ভারত 3বার আমাদের দেশ আক্রমণের পরিকল্পনা করে, 3বার, এবং এগুলো ভারতীয় রেফারেন্সই আছে, আমার বইয়ের মধ্যে আছে, এগুলো রিপোর্টও হয়েছে। আমরা যখন দৈনিকে ছিলাম, এগুলো রিপোর্টও হয়েছে। তো তখন জেনারেল জিয়াউর রহমান কিভাবে বাংলাদেশটাকে সেভ করলেন? উনি তখন কেবল মানে একটা এরকম অবস্থায় করলেন কিভাবে, যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন আর মুসলিম বিশ্ব, ভয়েস অফ আমেরিকা এবং রেডিও পিকিং, 2 জায়গা থেকে একই রকম ভাবে বক্তব্য দেওয়া হলো, বিবৃতি দেওয়া হলো যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, ওখানে যা হচ্ছে 7ই নভেম্বরে বা অন্য কিছুতে, এখানে হস্তক্ষেপ করলে এটা আর অভ্যন্তরীণ বিষয়ে নাও থাকতে পারে, এখানে আমরাও হস্তক্ষেপ করব। তো ভারত কি কখনো আক্রমণ করেছে? মাত্র 4 ব্রিগেড, তখন তো 303 রাইফেল, আমাদের কোনো কিছুই ছিল না। এখন তো তাও আমাদের আর্মি মানে মোটামুটি সজ্জিত, তখন তো কিছুই ছিল না। আপনার কোনো ভালো কামান ছিল না, সেই পুরনো মান্দা তামলের সেই মুজিব বেটারির কতগুলো ধ্যাড় কামান ছিল, মাত্র 2টা রেজিমেন্ট ছিল মানে মিশর থেকে আনা পুরনো 30টা ট্যাঙ্ক ছিল, যেগুলোর গোলাও ছিল না। তো সেইগুলো দিয়ে আমরা ঠেকাইনি। আমরা তো কি আমরা কি একলা যুদ্ধ করব? আপনি মনে করেন যে কিছু করলে ওরা যে এরকম ভাবে আমাদের দেশে একটা হাইপ তোলা হয়? আপনি আমাদের পাশে তো আমাদের বন্ধু রাষ্ট্রগুলাও আছে। এখন এই যে আমি আগে প্রথমে বলছিলাম যে এই বন্ধু রাষ্ট্রগুলাকে বা বন্ধুত্বকে আমরা বাড়াচ্ছি, জোটবদ্ধতাটাকে বাড়াচ্ছি বলেই, এরিয়াটাকে বৃদ্ধি করছি বলেই কিন্তু ওদের মাথা ব্যথার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনীতি এবং গণমাধ্যমে কোনো জায়গায় কি কোনো কারণে গোয়েন্দা তৎপরতার কারণে যে ক্যাম্পেইনটা
হাসানুজ্জামান চৌধুরী চাচ্ছেন, সেই জায়গাটা কমতি দেখা যাচ্ছে? অবশ্যই অবশ্যই হয়। আপনি কয়েকদিন আগে ডয়চে ভেলেতে একটা রিপোর্ট ছিল সাংবাদিকতায় গুপ্তচর বৃত্তি নিয়ে, ঠিক আছে? আপনারা তো জেমস বন্ডের লেখক আয়ান ফ্লেমিং এর নাম শুনেছেন। উনি ব্রিটিশ নেভির একজন লেফটেন্যান্ট কমান্ডার ছিলেন, মানে লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। উনি কিন্তু রয়টার্সের একজন সাংবাদিক ছিলেন মূলত, সেখান থেকে ওনাকে নেওয়া হয় গোয়েন্দা সংস্থায়। তো এখন সাংবাদিকতাকে ইউজ করা খুব সহজ গোয়েন্দার ভিত্তিতে, এবং পৃথিবীর সব দেশই মোটামুটি বড় দেশগুলো, বড় ইন্টেলিজেন্সগুলো ব্যবহার করে। বাংলাদেশে এটার মাত্রা অনেক বেশি, মানে এটার যদি আপনি ঘনত্ব বলেন তো অনেক বেশি। এটা আমি নিজেই বলছি, তার কারণ আমি ভারতীয় গুপ্তচর সংস্থা নিয়ে মনে হয় সবচেয়ে ক্রেডিবল বইটা আমার লেখা, আপনার লেখা বই। তা আমি ওই দাবিতেই বলছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখেন আমি আবারও বলি যে আমরা যে যাই বলি আমাদেরকে তো প্রতিবেশী, তো এখন ওদের সাথে আমাদের থাকতে হবে। এখন ও যেটা বলছিল যে আমাদের রাজনীতিবিদরা কেন কথা বলছেন না, এগুলো হচ্ছে কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু হয়তো কাজ করছেন। পররাষ্ট্রমন্ত্রী কিন্তু 2-3 দিন আগে বলেছেন যে সীমান্তের ওপাশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই, যেটা বেগম খালেদা জিয়া বলতেন। খালেদা জিয়ার স্ট্র্যাটেজি ছিল এটা, স্ট্র্যাটেজি ছিল এটা। এখন আমাদের আভ্যন্তরীণ অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের ঐক্য নেই, আমাদের বিভিন্ন বিষয় আছে, এই জাতীয়তা নিয়ে আছে, আমাদের রাজনীতি নিয়ে আছে। তারপরে এই যে একটা আন্দোলন হয়েছে, আন্দোলনের পর একটা সরকার পরিবর্তন হয়েছে, একটু অস্থিতিশীলতা আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এখনো সুসংহত না। তার মধ্যেও কি আপনারা দেখছেন না যে এই এত কম সময়ের মধ্যে, আমি তো প্রথমেই বলেছি যে এতগুলো বিজিবিকে পাঠানো হয়েছে, তারা রাত দিন পরিশ্রম করছে। এবং সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপারটা হচ্ছে যে আমাদের গ্রামের মানুষ, আমি ভিডিওতে দেখছি, তারা লাঠি সোঁটা নিয়ে তাদের সাথে আছে, এবং গতকালকে তারা এক জায়গায় শত গিয়ে লাঠি সোঁটা দিয়ে ধাওয়া দিয়ে আপনি বিএসএফকে মানে তাদেরকে ওপারে পার করে দিয়েছে। এখন এরকম একটা দেশকে হাত দেওয়াটা কি উচিত কারো, আপনি মনে করেন? এরকম তো উচিত না। আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, এই মুক্তিযুদ্ধটায় যদি আমাদের মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো, ও তো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, হ্যাঁ, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি না থাকতো, তাহলে কি ভারতীয় বাহিনীর পক্ষে পাকিস্তান বাহিনীকে পরাজিত করা এত সহজ হতো? এত সহজ হতো না। সুতরাং আমাদের দিকেও তাদের কিছুটা নজর দেওয়া দরকার। আর আমিও বলবো যে আমাদের পক্ষ থেকেও আসলে উগ্রতাটাও আমাদের পরিহার করা দরকার। ওরা উগ্র হলে আমরা উগ্র হতে চাই না। আমরা চাইবো যে ওদের যে অমানবিক জিনিসগুলো এগুলো বিশ্ব পরিমণ্ডলে দেখায়। যেমন ধরেন আপনি এইসব জায়গায় ইউএনএইচসিআর-কে পাঠিয়ে দেন, আমি তো আবারও বললাম যে এদেরকে পাঠিয়ে দেন, ওরা দেখুক যেখানে কি করছে ভারত। ভারত যে বলে যে পৃথিবীতে সে এত বড় গণতান্ত্রিক দেশ, এত সংস্কৃতি, কালচার, কত কিছু, এই যে ও বললো না যে ওদের বিভিন্ন জায়গায় গেলে পরিবেশ কেমন সেটা দেখা যায়। আপনি কিন্তু বাংলাদেশের মানুষ, আপনি গ্রামে গঞ্জে যেখানে যাবেন দেখবেন যে মোটামুটি খেয়ে পড়ে তাও আছে, এবং তারা দেখবেন যে তাদের বাড়িতে হয়তো একটা কৃষকের বাড়িতেও টেলিভিশন আছে, হ্যাঁ, একটা ফ্রিজ আছে। কিন্তু আপনি ভারতের বিভিন্ন জায়গায় যান, আপনি মুম্বাইয়ের বস্তি দেখেছেন, মুম্বাইয়ের বস্তি গিয়ে দেখে আসেন একবার। আপনি এই যে এই পুশিনের একটা বলি যে এটা প্রথম কখন শুরু হয় ভুলে গিয়েছিলাম, 1992 সালের 9 সেপ্টেম্বর আপনার দিল্লির একটা বস্তি থেকে আপনার 132 জন দরিদ্র মুসলমানকে, ওদের একটা সংস্থা আছে, নাম হচ্ছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অথরিটি, এরা বিএসএফ মিলে এদেরকে আপনার পাকড়াও করে কতটুকু ক্রুয়েল এরা, যে পুরুষ যারা ছিল তাদের মাথা কামিয়ে ফেলে, চুল ফেলে দেয়। তারপরে আপনার ট্রেনের মধ্যে এদেরকে লক করে 132 জনকে কলকাতায় নিয়ে আসে এদেরকে 15 সেপ্টেম্বর 1992 সালে বিডিআর-এর হাতে হস্তান্তর করে। তখন তারা কাগজপত্র এমন করে তৈরি করেছিল, বিডিআর প্রথমে বুঝতে পারেনি। এদেরকে নেওয়ার পরে দেখে এরা তো হিন্দিতে কথা বলে, এই প্রথম নজরে আসে বাংলাদেশের তখন বেগম জিয়ার শাসনামল। অথচ বেগম জিয়া কিন্তু ওই বছরই মে মাসে ভারতে দ্বিপাক্ষিক সম্মেলন করে এসেছে। এটা 9 সেপ্টেম্বর মানে 15 সেপ্টেম্বর করলো। এরপর থেকে এটা শুরু হলো, 94, 95 চলছে। আপনি একটা ঘটনা না তো, আপনি কাদিরিয়া বাহিনী সৃষ্টি, আমাদের অফিসার হত্যা, তারপরে আমাদের এই যে পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী সৃষ্টি। এখন যদি আমাদের দেশের কোনো বুদ্ধিজীবী, কোনো সংস্কৃতি কর্মী, কোনো সংবাদকর্মী তারা যদি বলে যে না এগুলো ঠিক না, এগুলো সব ভুয়ো কথা, দোষটা আমাদের, তাহলে তো আমি কিছু বলতে পারবো না।